হ্যালো এভরি স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কেম কিউরিসির তরফ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে কিন্তু চলে এলাম। আমাদের আর কয়েকটা দিন বাকি, অলরেডি টেস্ট পরীক্ষা আমাদের শেষ হয়ে গেছে, হাতে মাত্র 3টা মাস বাকি আছে। তাহলে আমাদের এই কেমিস্ট্রি পার্টটা কিভাবে পড়াশোনা করব এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থাৎ সাজেশন, সেই সাজেশন কিন্তু আমি এই ক্লাস ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে, স্কিপ করা যাবে না, কারণ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো কিন্তু আমি এই ক্লাস ভিডিওতে আলোচনা করব। তোমরা পারলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা ভিডিওটাকে স্লো মোশনে দেখে কিন্তু কোশ্চেন গুলোকে খাতায় টুকে নিতে পারো, কারণ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো কিন্তু আমি আজকে আলোচনা করব 2025-এ যারা পরীক্ষা দিবে। চলো আর দেরি না করে আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিই। তাহলে আমি তোমাদের বললাম যে আজকে সাজেশন পার্ট 1। দেখো, তোমাদের অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলো একটা ক্লাস ভিডিওতে কিন্তু আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না, সে সূত্রে আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম ছোট ছোট ভিডিও করব যাতে তোমাদের দেখতে বা বুঝতে সুবিধা হয়। চলো আমি আজকে সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব কেমিস্ট্রি পার্টের উপর। দেখতে পাচ্ছ আমি যে কোশ্চেনগুলো তোমাদের আমি আজকে দেখাবো বা যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করব, ম্যাক্সিমাম অর্থাৎ 90% কিন্তু কমন আসবেই আসবে। তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না, কন্টিনিউ দেখতে হবে তোমাকে লাস্ট পর্যন্ত। চলো আমরা দেখে নিই। ফার্স্ট চ্যাপ্টার আমরা প্রত্যেকে জানি যে পদার্থের কঠিন অবস্থা, সলিড স্টেটের ক্ষেত্রে বা কঠিন অবস্থার ক্ষেত্রে কোন কোন কোশ্চেন গুলো আমাদের ইম্পর্টেন্ট বা কোন কোন কোশ্চেন গুলো আমাদের বেশি ফলো করতে হবে, সেই কোশ্চেন গুলো আলোচনা করি। ফার্স্ট দেখো, একটা সরল ঘনকাকার একক কোষের পরমাণু সংখ্যা আর হচ্ছে প্যাকিং দক্ষতা মেনে নির্ণয় করো। তার মানে বুঝতে পারছো এখানে মানে একটা সরল ঘনাকার একক কোষের ক্ষেত্রে যে কতগুলো পরমাণু সংখ্যা থাকে, তাদের প্যাকিং দক্ষতা কত থাকে, সেগুলো কিন্তু নির্ণয় করতে হবে। অলরেডি কিন্তু আমি এই ক্লাস ভিডিওগুলো কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে কিন্তু, ঠিক আছে? তোমরা কিন্তু গিয়ে দেখে নিতে পারো। 2 নম্বর হচ্ছে স্কটকি এবং ফ্রিঙ্কেল ত্রুটির মধ্যে পার্থক্য লিখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। কঠিন জেট বা জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে কেন? এটাও কিন্তু খুব ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের 2025-এর জন্য। সিলভার ব্রোমাইড বা এজিবিআর ক্লাসে কি ধরনের স্টয়চিওমেট্রিক ত্রুটি লক্ষ্য করা যায়? এটা কিন্তু এক ধরনের শর্ট কোশ্চেন বলতে পারো তোমরা কিন্তু, বা যখন ব্যাখ্যা বলবে সেখানেও কিন্তু তোমাকে ড্র করে কিন্তু তোমাকে দেখাতে হবে। চলো এই ক্লাস ভিডিও কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, কিন্তু তোমরা ওখানে গিয়ে কিন্তু ক্লাস ভিডিওটাও দেখতে পারো। একটি ঘনকাকার ঘনসন্নিবেশ অর্থাৎ সিসিপি জালকে মোট ফাঁকা স্থানের সংখ্যা, আমরা বলেছিলাম বা ক্লাস ভিডিওতে ক্লাস নিয়েছিলাম আমি, যে একটা ক্রিস্টালের মধ্যে কত সংখ্যক ফাঁকা থাকে সেই ফাঁকা সংখ্যা নির্ণয় করতে আসবে। কিন্তু আমি যে কোশ্চেনটা সাজেশন করেছি তোমাদের জন্য এটা যে সিসিপি, ঠিক আছে? 6 নম্বর কোশ্চেন দেখো, প্যাকিং দক্ষতা কি? খুব ইম্পর্টেন্ট। একটি দেহকেন্দ্রিক ঘনকাকার ল্যাটিসের ক্ষেত্রে এটি কিভাবে নির্ণয় করা যায় বা কিভাবে নির্ণয় করবে তুমি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ধাতব সোনা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাসে রূপে মানে এফসিসি রূপে কিন্তু কেলাসিত হয়। বলছে 2.0 গ্রাম সোনার একক কোষের সংখ্যা কত? এইরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের আসবে, শুধু সংখ্যাগুলো কিন্তু চেঞ্জ করে দিবে। সেখানে এফসিসি দেওয়া আছে, তোমার সেখানে দিতে পারে বিসিসি দিয়ে দিতে পারে, বডি সেন্টার দিয়ে দিতে পারে, কিন্তু কোশ্চেন ধাঁচ কিন্তু একই রকম থাকবে। শুধু এই এফসিসি বা বিসিসি বা সিম্পলের ক্ষেত্রে বা এখানে মানগুলো শুধু চেঞ্জ করে দিবে। অলরেডি কিন্তু পুরো কোশ্চেন কিন্তু সেম থাকবে। তো সেই কোষের সংখ্যা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে কিন্তু তোমাকে পড়তে হবে। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। বলছে একটি মৌলের ঘনত্ব বলে দিয়েছে, দেহকেন্দ্রিক ঘনাকার রূপে কেলাসিত হয়, যার একক কোষের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। উক্ত মৌলের 156 গ্রামের মধ্যে পরমাণু সংখ্যা আর একক কোষের সংখ্যা নির্ণয় করো। দেখো এরকম টাইপের কোশ্চেন অবশ্যই পাবে। আমরা প্রত্যেকে জানি যে রো সমান কি ছিল না, এম ইন্টু জেড বাই কি ছিল, এন এ ইন্টু এ কিউ ছিল। এই সূত্রটা যদি মনে রেখে দাও তাহলে তুমি এই ধরনের কোশ্চেন তোমরা অবশ্যই কিন্তু পারবে এখানে। চলো, একটি কঠিন ধাতুর তার পারমাণবিক ভর দেওয়া আছে,
কেলাসনে দেওকেন্দ্রিক ঘনাকার ল্যাটিস গঠিত হয় যদি ওই ধাতুর একক বাহু কোষের দৈর্ঘ্য দেওয়া আছে তবে ওই ধাতুর পরমাণু ব্যাসার্ধ ও ধাতুর ঘনত্ব নির্ণয় করো। পুরো এই রিলেশন কিন্তু ফেললেই কিন্তু এই ম্যাথগুলো করতে পারবে। আমার অলরেডি পুরো ম্যাথের উপর একটা ক্লাস ভিডিও করা আছে, তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। চলো, ক্রোমিয়াম। ক্রোমিয়াম জানি আমরা, শিয়ার জানি ক্রোমিয়াম। এই ধাতুর কেলাসনে দেওকেন্দ্রিক ঘনাকার ল্যাটিস গঠিত হয় যদি ক্রোমিয়াম পরমাণু ব্যাসার্ধ 124.3 ppm হবে এখানে হয় তবে ক্রোমিয়াম ধাতুর ঘনত্ব নির্ণয় করো। একই রকম এই সূত্রটা ফেলে দিলে কিন্তু তুমি করতে পারবে। সিলভারের পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালক রূপে কেলাসিত হয় যদি একক কোষের কিনারা বাহুর দৈর্ঘ্য, কিনারা বাহু দৈর্ঘ্য বলতে আমরা এখানে এটাকে ভাববো আমরা এখানে, ঠিক আছে, দেওয়া আছে কত না 4.07 × 10⁻⁸ সেমি হয়। আর তার ঘনত্ব দেওয়া আছে কার না সিলভারের ঘনত্ব দিয়ে দিয়েছে এখানে। তবে সিলভারের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো, তার মানে এখানে এমটাকে তুমি বের করলেই কিন্তু অ্যান্সারটা বেরিয়ে পড়বে, ঠিক আছে। সব কিন্তু মান অলরেডি দেওয়া আছে। এবার দেখো আমি এক্স একটা মৌলের যার পারমাণবিক ভর দেওয়া আছে কত না 60 গ্রাম পার মোল, তার ঘনত্ব দিয়ে দিয়েছে। এটির একক কেলাসের কিনারার দৈর্ঘ্য, কিনার দৈর্ঘ্য বলতে আমি প্রত্যেকে বলেছি যে এর মানটা, ওকে। একক কোষটির কোন প্রকারের শনাক্ত করো, মানে এখানে বলতে চাইছে যে এফসিসি হবে না বিসিসি হবে না হচ্ছে সিম্পল হবে। মানে এই যে তিনটা আমরা দেখেছি বা আরেকটা দেখেছি প্রান্তীয়, তো আমরা মেনলি যে তোমাদের ক্লাস 12 এ এফসিসি বিসিসি সিম্পলের ক্ষেত্রে আমরা পড়ি, তো এটা কোন ধরনের হবে সেটা বের করতে হবে। তার মানে তোমাকে জেডটা বের করতে হবে এখানে কি ধরনের কেলাস। আর এক্স মৌলের পরমাণু ব্যাসার্ধ নির্ণয় করো। আমরা প্যাকিং এফিসিয়েন্সির ক্ষেত্রে যে আর এর মানগুলো বের করেছিলাম সেখানে শুধু মানগুলো বসিয়ে দিলেই কিন্তু পারবে। এরকম টাইপের ম্যাথ কিন্তু আমি অলরেডি ক্লাস ভিডিও দিয়েছি, তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরকম টাইপের কোশ্চেন দেয়। পি টাইপ অর্ধপরিবাহী কাকে বলে আর এন টাইপ অর্ধপরিবাহী কাকে বলে, এই দুটোর মধ্যে যে কোনো একটা পাবে কোশ্চেন অবশ্যই। স্টয়চিওমেট্রিক ত্রুটির ফলে কঠিন পদার্থের ঘনত্ব কমে যায়, তাই না, কিন্তু তড়িৎ পরিবহন ক্ষমতা বেড়ে যায়, এর কারণটা কি ব্যাখ্যা করতে হবে তোমাকে। দুটি মৌল বলেছে এ আর বি ঘনকাকার কঠিন কেলাস যৌগ গঠন করে, এদের পরমাণু ঘনকের প্রতিটি কোণে এবং 8 এর পরমাণুর পৃষ্ঠকেন্দ্রিকে অবস্থান করে। যৌগটির সংকেত নির্ণয় করো। তার মানে তোমাকে কোশ্চেনটা এখানে একটু ভুল দেওয়া আছে, বলছে এ আর বি ঘনকাকার কেলাস গঠন করে, প্রতিটি যে ঘনকের কোণ এবং এটা বি হবে, এটা বি হবে, বি এর পরমাণু পৃষ্ঠকেন্দ্রিক অবস্থান করে। তার মানে পৃষ্ঠকেন্দ্রিক বলতে এখানে আমরা প্রত্যেকে জানি ফেস সেন্টার আমরা জানি, তাই না, মানে বিটা এখানে 6 ধরবো আমরা, 6 ইন্টু 1 বাই কি হবে 2 হবে, মানে দুটো ফেস থাকে তার মানে 3 হবে এখানে। যাই হোক আমরা এই ক্লাস ভিডিওগুলো করেছি, তোমরা অবশ্যই জানো। কিন্তু 17 দাগে হচ্ছে এফ কেন্দ্র কাকে বলে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু দুটি মৌল একই রকম কোশ্চেন দিয়েছি, আবার একই কোশ্চেন হয়তো রিপিট হয়ে গেছে, হ্যাঁ এ আর বি ঘনাকার একই কোশ্চেন, একই রকম কোশ্চেন, যেটা 16 কোশ্চেনটা 18 কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। যাই হোক এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমরা পাবে। হ্যাঁ চলো আমরা এবার নেক্সট একটা টপিক চলে যাচ্ছি, যেটা হচ্ছে দ্রবণ বা সলিউশন বলবো আমরা। এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি একটু আলোচনা করছি। তোমরা প্রত্যেককে জানো যে এই চ্যাপ্টারটা সব থেকে বড় একটা চ্যাপ্টার এবং প্রচুর লেন্থলি একটা চ্যাপ্টার, প্রচুর কোশ্চেন এখান থেকে কিন্তু তোমাদের আসে। চলো যে যে টাইপের কোশ্চেন গুলো আছে সেগুলো আমি আলোচনা করছি। কোন দ্রবণে অভিসরণ চাপ সংক্রান্ত ভ্যান হফ সমীকরণটা তোমাকে ড্র করতে হবে বা তোমাকে প্রমাণ করতে হবে। সব দ্রবণে এই সমীকরণ মেনে চলে কিনা তার একটা বিবৃতি দিতে হবে। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে জলে সামান্য পরিমাণ নুন দ্রবীভূত করলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, এর কারণ কিন্তু ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? 3 নম্বর দেখো দ্রাবকের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র বিবৃতি করো। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, এবং এর উষ্ণতার উপর প্রভাবটা কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দুটি দ্রবণ আইসোটোনিক, এই কথাটির অর্থ কি, এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অনুদায়ী দ্রব্যের উপস্থিতি কোন তরলের বাষ্পচাপের পরিবর্তন প্রকৃতির কারণ সহ ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাজিওট্রপিক মিশ্রণ কি, এটিকে আদর্শ দ্রবণ রূপে গণ্য করা যায় কি, এটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে?
অ্যাজিওট্রোপ কাকে বলে উদাহরণ দাও, এটাও খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সলিউশন থেকে আসে কিন্তু কোশ্চেন। জলে ইউরিয়া যোগ করলে হিমাঙ্ক কমে যায় কেন, ব্যাখ্যা করো, এটাও কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট। দেখো 200 গ্রাম জলে যদি 6.2 গ্রাম ইথিলিন গ্লাইকল দ্রবীভূত আছে, দ্রবণের হিমাঙ্ক গণনা করো। এরকম ছোট ছোট ম্যাথ গুলো কিন্তু তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে, যেখানে KF দেওয়া আছে 1.86 কিলো কেজি পার মোল। যাই হোক, এরকম ছোট ছোট ম্যাথ গুলো কিন্তু পড়ানোর সময় বা ক্লাস ভিডিওর সময় কিন্তু অবশ্যই আমি দেখিয়েছি। তোমরা কিন্তু ভালো করে এইরকম ছোট ছোট টাইপের ম্যাথ গুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে, এবং যে সাজেশন গুলো আমি বলছি বা যে টাইপের কোশ্চেন গুলো সব আসে সেগুলো কিন্তু বেশি করে কিন্তু ফলো করবে। ঠিক আছে, চলো আমরা একটু নেক্সট কোশ্চেন দিকে যাই। চাপ স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করলে তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা পরিবর্তিত হয়, এটা কি ধরনের সেটা পিবিটি করতে বলছে আর ব্যাখ্যা করতে বলছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জলে ইউরিয়া দ্রবীভূত করলে বাষ্পচাপের অবনমন হয় কেন, খুব ভেরি 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 ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। 100 গ্রাম বেঞ্জিনে কোন তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব্যের 2.00 গ্রাম দ্রবীভূত করলে বেঞ্জিনের হিমাঙ্কর অবনমন দিয়েছে, এটা মান দিয়েছে, আর বেঞ্জিনের হিমাঙ্ক অবনমন ধ্রুবক মানও দিয়ে দিয়েছে। তাহলে দ্রাব্যের যে আপেক্ষিক আণবিক ভর সেটা কিন্তু নির্ণয় করতে বলছে। এরকম টাইপের কোশ্চেন কিন্তু লং কোশ্চেন হয়, 3 মার্কের কোশ্চেন আসে। তো তোমরা কিন্তু সবই মান দেওয়া আছে, শুধু সূত্রটা ফেলে দিলে কিন্তু এই ম্যাথ গুলো তোমরা করতে পারবে। 13 নম্বর কোশ্চেন দেখো, আইসোটোনিক দ্রবণ বলতে কি বোঝো। তোমরা কিন্তু এই কোশ্চেন গুলো কিন্তু 1 মার্কের কোশ্চেন বা 2 মার্কের কোশ্চেন কিন্তু পেয়ে যাবে। 0.1 মোলার NaCl আর 0.1 মোলার গ্লুকোজের দ্রবণ কি পরস্পর আইসোটোনিক। এই আইসোটোনিক যে টপিকটা খুব ভালো করে পড়বে, এরকম ছোট ছোট ক্যালকুলেশন বা ম্যাথ দিয়ে দেয় কিন্তু। হাইপারটোনিক দ্রবণ কি ভালো করে খেয়াল করবে বা ভালো করে পড়বে কিন্তু এই টপিক গুলো। দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের জন্য মোলারিটি আর মোলারিটির সংজ্ঞা দাও, এই কোশ্চেনটা কিন্তু অনেক সময় দেয়। দ্রবণের কোন শক্তিমাত্রার উষ্ণতার উপর নির্ভর করে কিনা তা ব্যাখ্যা করতে বলছে, এটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 0.5 মোলার জলীয় দ্রবণে 80% কেবিআর বিয়োজিত হয়, আর 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণটির অভিসরণ চাপ নির্ণয় করো, এটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। তারপর দেখো, রাউল্টের সূত্রের সাহায্যে গুণগতভাবে দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন তার ব্যাখ্যা করো। আমি এই কোশ্চেনটা মনে আগে কোশ্চেন দিয়ে এলাম বা পড়িয়ে এলাম। এই রাউল্টের সূত্রটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে কিন্তু। 25 ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম জলে 20 গ্রাম দ্রাব্য যোগ করা হলো। এই উষ্ণতা, এগুলো সব উষ্ণতা হবে। জলের বাষ্পচাপ ও দ্রবণের বাষ্পচাপ যথাক্রমে দেওয়া আছে দুটো মান। এবার আপেক্ষিক বা আণবিক ভর, দ্রাব্যের আণবিক ভর গণনা করতে বলছে, মানে এমটা। এরকম টাইপের ল কিন্তু তুমি দ্রবণ থেকে পেয়ে যাবে, সেখানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব খুব ভালো করে পড়তে হবে যে আণবিক ভর গণনা করাটা। ঠিক আছে, 21 কোশ্চেন দেখো, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2.5 গ্রাম প্রোটিনের 600 ml জলীয় দ্রবণে অভিসরণ চাপ দেওয়া আছে, আর প্রোটিনটির আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো। এই যে আমরা সি পাই সমান জানি না, সি আর টি, এখান থেকে এম এর মান বের করা যায়, সি জায়গায় বসিয়ে দিই আমরা, তাই না। এগুলো কিন্তু ভালো করে দেখবে। একই রকম 9.35 গ্রাম বেনজিনে একটি দ্রাব্যের 0.315 গ্রাম দ্রবীভূত করলে বেনজিনের হিমাঙ্ক দেওয়া আছে এবং তার আণবিক ভর গণনা করো। বুঝতে পারছো, আমি প্রত্যেককে কোশ্চেন যে আমি দিয়েছি তোমাদের সাজেশন রূপে, কিন্তু আণবিক ভরটা কিন্তু বেশি করেই দিয়েছি, কারণ আণবিক ভরটা কিন্তু বেশি করেই কিন্তু কোশ্চেন আসে। 0.3 গ্রাম ইউরিয়াকে একই রকম তার আণবিক ভর দেওয়া আছে, আর জলে দ্রবীভূত করা হলে দ্রাব্যের স্বাভাবিক স্ফুটনাঙ্ক কত হবে, যেখানে কেবি দেওয়া আছে জলের। এই মানগুলো কিন্তু তোমাদের মনে রাখার দরকার নেই, কোশ্চেনে কিন্তু দেওয়া থাকবে। 0.01 মোলার গাঢ়ত্ব বিশিষ্ট গ্লুকোজ আর NaCl জলীয় দ্রবণ দুটির মধ্যে কোনটির তাপমাত্রা বা কোন দ্রবণটির অভিসরণ চাপ সব থেকে বেশি হবে এবং কেন হবে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2025 যারা পরীক্ষা দিবে তাদের জন্য। দ্রবণের সংখ্যাগত ধর্ম বলতে কি বোঝো, আর 25 ডিগ্রি উষ্ণতায় বিশুদ্ধ জলের মোলারিটি নির্ণয় করো। এই কোশ্চেন কিন্তু তোমাকে পড়তেই হবে কিন্তু। ওকে, চলো আমরা নেক্সট একটু কোশ্চেনে যাই। আমরা এই দ্রবণ চ্যাপ্টার আমি প্রথম বলেছি একটু বড় চ্যাপ্টার, এখান থেকে বিভিন্ন ধরনের টাইপের কিন্তু কোশ্চেন পড়ে।
কোন নির্দিষ্ট তাপমাত্রায় সুক্রোজের জলীয় দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ জলের বাষ্পচাপের থেকে কম না বেশি হয় ব্যাখ্যা করতে বলছে। ঘরে উষ্ণতায় 0.1 মোলার গাঢ়ত্ব বিশিষ্ট গ্লুকোজ এবং সুক্রোজের দুটি পৃথক জলীয় দ্রবণের অভিশমন চাপ দেওয়া আছে, একটা P1 একটা P2 দেওয়া আছে। ওকে, এই দ্রবণ দুটি অভিশমন চাপ কি হবে সেটাও তোমাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে। দ্রাবকে হিমাঙ্ক অবলম্বনের দ্রবণের যে দ্রাব্যের কোন গাঢ়ত্বের সাথে সমানুপাতিক, অর্থাৎ হিমাঙ্ক অবলম্বন আর হচ্ছে দ্রবণের দ্রাব্যের যে গাঢ়ত্ব তার সাথে যে সমানুপাতিক রিলেশন ছিল, ঠিক আছে, সেটা কোন গাঢ়ত্বের সাথে তুলনা করতে হবে, এটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্রবণের সমাবর্তী ধর্ম একক আয়তনে দ্রাব্যের কিসের উপর নির্ভর করে এবং কিসের উপর নির্ভর করে না, সেটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু পড়বে, বইতে আছে এই জিনিসগুলো। নির্দিষ্ট তাপমাত্রায় একটি অনুদ্বায়ী দ্রাব্য দ্রবীভূত করার ফলে দ্রাব্যের বাষ্পচাপের আপেক্ষিক হ্রাস দ্রবণের কোন কোন বিষয়ের উপর বা কোন কোন বিষয়ের সঙ্গে সমান হয়, এটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 32 দাগের কোশ্চেনটা আমি এখনো বলে দিচ্ছি, এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসবেই আসবে। 0.1 মোলার সোডিয়াম সালফেট বলবো, আর হচ্ছে 0.1 মোলার KCl, 0.1 মোলার গ্লুকোজ, 0.1 মোলার ইউরিয়া, এদের জলীয় দ্রবণগুলির মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক সর্বাধিক হওয়ার সম্ভাবনা আছে, এরকম টাইপের কোশ্চেন খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই আসবে কোশ্চেন কিন্তু। 33 কোশ্চেন দেখো, দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন ও হিমাঙ্ক অবনমন পরিমাপের পরীক্ষার যে মোলারিটির যে পরিবর্তে আমরা মোলালিটিটা ব্যবহার করি বা মোলারিটি এককটা ব্যবহার করি, সেইটা কিভাবে ব্যবহার করব এবং কেন করব সেটা কিন্তু ভালো করে তোমাকে থিওরিটা ভালো করে পড়তে হবে। চলো, দ্রবণের আমি আরো কোশ্চেন দিয়েছি এখান থেকে, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আসে এবং প্রচুর ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আছে। আমি কিরকম কোশ্চেন, একটা কোশ্চেনকে কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেয় সেই রকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের সাজেশন রূপে কিন্তু তুলে ধরেছি। চলো, 100 ডিগ্রি উষ্ণতায় যে বিশুদ্ধ জলের বাষ্পচাপ কত হবে, এগুলো শর্ট কোশ্চেন টাইপের কোশ্চেন আছে। ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটোনের মিশ্রণে রাউটের সূত্র যে ধনাত্মক বিচ্যুতি দেখা যায় তার কারণ ব্যাখ্যা করো, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আসবেই। কোন বিশুদ্ধ দ্রাবকে একটি অনুদ্বায়ী একটা তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব্য যোগ করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন ঘটে তার বাষ্পচাপ বনাম উষ্ণতা লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে বলছে। তোমাকে এখানে লেখচিত্রের সাহায্যে কিন্তু তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। চলো, 37 কোশ্চেন দেখো, অভিশ্রবণ চাপ কাকে বলে, অভিশ্রবণ চাপ বলতে কি বোঝো, জিনিসটা চাপ আর অভিশ্রবণ দুটো আলাদা, নিশ্চয়ই প্রত্যেকে জানো তোমরা। অভিশ্রবণের একটি প্রয়োগ লিখো, তার মানে একটা অ্যাপ্লিকেশন তোমাকে এখানে লিখতে বলছে, খুব ইম্পর্টেন্ট। রাউটের সূত্র থেকে দেখাও যে P/P0 বাই ইকুয়াল টু x1, যেখানে P আর P0 মান বলে দিচ্ছি, এটা হচ্ছে P হচ্ছে দ্রবণের বাষ্পচাপ আর P0 এখান থেকে ধরবো আমরা, সেটা হচ্ছে কি না যে দ্রবণটা আমরা নিয়েছি ওই দ্রবণের বাষ্পচাপ ভাববো আমরা, আর x1 আমরা প্রত্যেকে জানি এটা হচ্ছে মোল ভগ্নাংশ, প্রত্যেকে জানি আমরা, তাই না। তো প্রমাণ করতে বলছে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু দিয়ে দেয়। চলো, 87.99 গ্রাম একটি জৈব তরলে এত গ্রাম অর্থাৎ 0.9 গ্রাম অনুদ্বায়ী বা মৃদু তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব্য দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্কের 0.25 উন্নয়ন ঘটে। যদি দ্রাব্য পদার্থটির আণবিক ওজন 103 হয় তবে ওই জৈব তরলের স্ফুটনাঙ্কের মোলার উন্নয়ন ধ্রুবকের মান কত, অর্থাৎ কেবির মানটা কিন্তু বের করতে হবে। এখানে আমি তোমাদের বোঝার জন্য কেবিটা দিয়ে রেখেছি, কোশ্চেনে কিন্তু কেবি দিতে পারে আবার নাও দিতে পারে। ওকে, চলো, NaCl এর 0.84% জলীয় দ্রবণকে নরমাল, যেটাকে আমরা স্যালাইন রূপে ব্যবহার করা হয়, সেটা কেন সেটা আমাকে ভাবতে হবে, বা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট যে NaCl 0.8% আমরা জলীয় দ্রবণকে মানে সোডিয়াম ক্লোরাইডের নরমাল যে স্যালাইন রূপে আমরা ব্যবহার করা হয় সেটা কেন, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো, 50 গ্রাম বেঞ্জিনে 1 গ্রাম একটি তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব্য পদার্থ যোগ করলে বেঞ্জিনের হিমাঙ্ক অবনমন বলে দিচ্ছে কত, 0.40 কেলভিন। যদি বেঞ্জিনের হিমাঙ্ক অবনমন ধ্রুবক K1 হয়, তার মানও বলে দিয়েছে এখানে, তবে দ্রাব্য পদার্থটির আণবিক ভর নির্ণয় করো, ঠিক আছে। এরকম কোশ্চেন কিন্তু বইতে পেয়ে যাবে বা ক্লাস ভিডিওতে পেয়ে যাবে। ওকে, এবার নেক্সট একটা টপিক আমরা জানি প্রত্যেকে জানি চ্যাপ্টারটা তড়িৎ রসায়ন, হ্যাঁ, বা ইলেকট্রোকেমিস্ট্রি প্রত্যেকে জানি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে কি কি কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট চলো দেখিনি আমরা।
তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক ও রাসায়নিক তুলাঙ্কের মধ্যে সম্পর্ক লিখো, খুব ইম্পর্টেন্ট। একটি ধাতব তারের মধ্য দিয়ে এত কুলম্ব তড়িৎ চালনা করলে তারটির মধ্য দিয়ে কত ইলেকট্রন প্রবাহিত হয়, এরকম কিন্তু শর্ট কোশ্চেন গুলো কিন্তু দিয়ে দিবে তোমাদের, ঠিক আছে, ভালো করে খেয়াল রাখবে। এক মোল KMnO4 থেকে Mn2+ প্রস্তুত করতে কত ফ্যারাডের তড়িৎ প্রয়োজন হয়, খুব ইম্পর্টেন্ট ভেবে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন 1 মার্ক 2 মার্কে দিয়ে দেয়। 300 কেলভিন উষ্ণতায় একটি 0.20 মোল পার লিটার দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা দেওয়া আছে, দ্রবণটির মোলার পরিবাহিতা বের করতে বলছে। আমরা জানি ক্যাপিটাল ধরি একটা ক্যাপিটাল এম ধরি, তাই না? তো এই দুটোর মধ্যে কিন্তু দ্রবণটির মোলার পরিবাহিতা মানে এই ডেল্টা এমটাকে বের করতে হবে তোমাকে, তাই না? চলো শুধু সূত্রটা ফেলে দিলেই কিন্তু এখানে ম্যাথটা হয়ে যাবে, সবই মান দেওয়া আছে। প্রদত্ত অর্ধকোষ বিক্রিয়াটির যথাযথ নাটস সমীকরণটা লিখো, যেখানে আমরা MnO4- একটা সমীকরণ দিয়েছি, সেই সমীকরণে নাটস সমীকরণ অনুযায়ী কিন্তু আমাদের ইকুয়েশনটাকে যে অর্ধকোষে যে সেল আকারে লিখি সেরকম লিখতে হবে তোমাদের। ওকে, ফ্যারাডের সংজ্ঞা দাও, শর্ট কোশ্চেন আসতে পারে, অবশ্যই আসবে, খুব ভেরি ইম্পর্টেন্ট। লিথিয়াম প্লাস বা সোডিয়াম প্লাস বা রুবিডিয়াম প্লাস এই আয়নগুলোর যে মোলার পরিবাহিতা অর্থাৎ যে বড় λ0 এর ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে তোমাকে। তড়িৎ রাসায়নিক তুলাঙ্কের একক কি, শর্ট কোশ্চেনের জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট। অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণে 1 ফ্যারাড তড়িৎ চালনা করলে কত মোল অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে, এটাও কিন্তু শর্ট কোশ্চেন ম্যাথের ক্ষেত্রে আসে কিন্তু। সল্ট ব্রিজ কি, খুব ভেরি কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে সল্ট ব্রিজটা। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা তড়িৎ রাসায়নের উপর আরো। একটা ইলেকট্রনের আধান ই বলে দিয়েছে, অ্যাভোগাড্রো সংখ্যা n বলেছে, আর ফ্যারাডে বলছে f, এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। E = F/n, খুব ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, এটা অনেক সময় প্রমাণ করতে দিয়ে দেয়, ঠিক আছে? এটা শর্ট কোশ্চেন, তুমি শুধু সম্পর্কটা লিখে দিবে, যে কোনটা কি লিখে দিবে এখানে। ওকে, 12 দাগের কোশ্চেন দেখো, এরকম টাইপের কোশ্চেন অবশ্যই আসবে। দেখো এই যে Mg2+ আর Ag+, Ag, এই যে গ্যালভানিক কোষের ক্ষেত্রে বা বিক্রিয়ার ক্ষেত্রে প্রমাণ অবস্থায় কোষটি যে প্রাপ্ত যে বৈদ্যুতিক কার্য করে সেটা কিন্তু বের করতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু E0 ভ্যালু বা মানটা কিন্তু দিয়ে দিয়েছে, এরকম টাইপের কোশ্চেন অবশ্যই পাবে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। কোন গ্যালভানীয় কোষের দ্রবণের রোধ বা দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা কোন ধ্রুবকের মধ্যে সম্পর্কিত সেটা বিবিধ করতে বলছে। কোন দ্রবণের পরিবাহিতা আর দ্রবণের আপেক্ষিক পরিবাহিতার মধ্যে কি সম্পর্ক সেটাও কিন্তু ভালো করে তোমাকে পড়তে হবে। প্রদত্ত ড্যানিয়েল কোষে বিক্রিয়াটি হলো, দেওয়া আছে একটা বিক্রিয়া দেওয়া আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, বলছে 25 ডিগ্রি উষ্ণতায় বিক্রিয়াটির সাম্যধ্রুবকের মান নির্ণয় করো, মানে kf এর মান বের করতে হবে এখানে, ঠিক আছে? দেওয়া আছে প্রত্যেকের E0 মান বলা আছে, মানে প্রমাণ ধ্রুবকের মান অর্থাৎ বা প্রমাণ যেটা আমরা বলবো প্রমাণ চাপ বলতে পারি, এখানে প্রমাণ চাপ কতটা ভুল বলবো এখানে, যে বিভবের মানটা কিন্তু দেওয়া আছে এখানে, ঠিক আছে? আচ্ছা, 298 কেলভিন উষ্ণতায় এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা দেওয়া আছে, নির্ণয় করতে বলছে কি দ্রবণের মোলার পরিবাহিতা, আর অ্যাসিডের বিয়োজনের মাত্রা বের করতে বলছে। দুটোর ক্ষেত্রে দেওয়া আছে মানগুলো, অ্যাসিড এর দেওয়া আছে, H+ এর দেওয়া আছে। এই কোশ্চেনটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট, এরকম টাইপের কোশ্চেন কিন্তু পাবে, খুব ভালো করে কিন্তু করতে হবে এই কোশ্চেন গুলো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলো আমরা তড়িৎ রাসায়নের উপর, যে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডের ওজন হ্রাস পায় কেন সেটা ব্যাখ্যা করতে বলছে। কি ঘটে একটা কোশ্চেন দেওয়া আছে, যে কপার সালফেট দ্রবণকে তড়িৎ বিশ্লেষিত করা হয় দুটি পিটি তড়িৎদ্বারের সাহায্যে, দুটি কপার তড়িৎদ্বারের সাহায্যে। এবার আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে যে কপার সালফেট দ্রবণকে তড়িৎ বিশ্লেষিত করা হয় যদি আমরা দুটি পিটি তড়িৎদ্বার ব্যবহার করি বা যদি দুটি কপার তড়িৎদ্বার ব্যবহার করি, তাহলে কি ঘটে সেটা তোমাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব বলতে কি বুঝো, শর্ট কোশ্চেন জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের অর্ধকোষ তড়িৎ রাসায়নিক নীতি অনুসারে প্রকাশ করতে বলছে। তার যে প্রচলিত নীতি অনুসারে এটি তড়িৎ বিভবের মান সেটাও কিন্তু নির্ণয় করতে বলছে, খুব ভেরি ইম্পর্টেন্ট। প্রদত্ত তড়িৎ কোষটি অর্ধকোষ বিক্রিয়াগুলি বা মোট কোষে যে বিক্রিয়াগুলো দেওয়া আছে, এই যে তড়িৎ অর্ধকোষ, আমি এখনই একটা কোশ্চেন বলিলাম এখনই যে এরকম টাইপের কোশ্চেন দিবে, যে এই যে একটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে, এদের তড়িৎ কোষে যে অর্ধকোষগুলো মানে হচ্ছে ক্যাথোড রিঅ্যাকশন, অ্যানোড রিঅ্যাকশন, এইভাবে দিয়ে একটা
ফর্মুলা তৈরি করতে হবে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসবেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। কপার সালফেট দ্রবণকে যথাক্রমে প্ল্যাটিনাম তড়িদার বা কপার তড়িদার ব্যবহার করে তড়িৎ করলে তড়িদারে কি কি পদার্থ উৎপন্ন হয়, ভেরি ইম্পর্টেন্ট। অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, অসীম লঘুতায় তুলাঙ্ক পরিবাহিতার মান দেওয়া আছে এবং তোমাকে বের করতে বলছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের তুলাঙ্ক পরিবাহিতার মান নির্ণয় করা। এইসব ম্যাথ গুলো না খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই ম্যাথ গুলো খুব সোজা, শুধু রাসায়নিক বিক্রিয়াগুলো জানলেই কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা পারবো। এই যে NaCl, NOH আর NaCl অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতে বলছে, তার মানে এই NH4Cl আর NaOH, তার মানে এখানে NH4OH হবে আর NaCl বেরিয়ে যাবে। NaCl বেরিয়ে যাওয়ার জন্য এখানে আমি অ্যাড করে দেবো কি NaCl, তাহলে NaCl কেটে গেল, তাহলে পড়ে থাকবে কি শুধু NH4OH। এরকম টাইপের ম্যাথ কিন্তু আসবে আর খুব সোজা এরকম ম্যাথ গুলো। চলো এরপর নতুন একটা টপিক আসছে, এটা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা, ঠিক আছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার কিন্তু প্রচুর কোশ্চেন ম্যাথ আসে আর খুব ভালো করে কিন্তু তোমাদের কিন্তু ফলো করতে হবে, ম্যাথ গুলোকে বেশি করে ফলো করতে হবে তোমাদের কিন্তু। চলো আমি ফার্স্ট দেখে নিই যে একটি রাসায়নিক বিক্রিয়ায় হার ধ্রুবকের একক বলে দিয়েছে, বিক্রিয়াটির ক্রম কি হবে। এরকম কোশ্চেন তোমরা পাবেই, অবশ্যই পাবে তোমরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার একটা ইউনিট দেওয়া আছে, সেখান থেকে ক্রম বের করতে হবে, ফার্স্ট ক্রমের বিক্রিয়া না সেকেন্ড ক্রম না থার্ড ক্রম, এরকম কোশ্চেন কিন্তু অবশ্যই আসবে। দ্বিতীয় নম্বর দেখো, একটি প্রথম ক্রম বিক্রিয়া শুরু হওয়ার 10 মিনিট বা 20 মিনিট পর বিক্রিয়ার গতিবেগ দেওয়া আছে। হ্যাঁ, এবার সেখানে বিক্রিয়া যে দেওয়া আছে গতিবেগ গুলো দেওয়া আছে দুটো, দেখো মান দেওয়া আছে, ফলে বিক্রিয়াটির অর্ধয় কাল কত হবে, মানে টি যে হাফের মানটা তোমাকে বের করতে হবে এখানে। প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে 75% 1 ঘন্টায় সম্পূর্ণ হয়, তাহলে বিক্রিয়াটির অর্ধায়ু গণনা করো। সেম টু সেম কোশ্চেন একই রকম, এগুলো কিন্তু 2 মার্কের কোশ্চেন আছে। কোন প্রথম ক্রম বিক্রিয়া হারের সংজ্ঞা দাও, এর একক নির্ণয় করো, খুব ইম্পর্টেন্ট। প্রথম ক্রম বিক্রিয়ার বিয়োজনের মাত্রা বলে দিয়েছে, 30% বিয়োজন হচ্ছে, 40 মিনিট পর সময় নেয় বিয়োজন হতে, তাহলে বিক্রিয়াটি অর্ধায়ুকাল নির্ণয় করো, খুব কোশ্চেন, খুব ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ছদ্ম বা সিউডো বলবো এটাকে আমরা, এক আণবিক বিক্রিয়া বলতে কি বোঝো, এটাও কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট। 20 বছর তেজস্ক্রিয় ক্ষয়ের পর 1 গ্রাম তেজস্ক্রিয় মৌলের 0.0625 গ্রাম অবশিষ্ট রইল, তাহলে উক্ত বিক্রিয়ার হার ধ্রুবক বা অর্ধায়ু কাল নির্ণয় করতে বলছে। শুরু থেকে 10 বছর পর মৌলটি কতটা অবশিষ্ট থাকবে, এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ঠিক আছে, ভালো করে দেখে রাখবে কিন্তু। একটি বিক্রিয়ার শূন্যক্রম হলে তার আণবিকতা কি শূন্য হতে পারে, 2 মার্কের কোশ্চেন কিন্তু এগুলো দিয়ে থাকে। বিক্রিয়ার সাহায্যে দেখাও যে a মাইনাস এক্স ইকুয়াল টু a ইন্টু হাফ টু হাফ হবে 1/2 হাফ টু দি পাওয়ার টি টু দি পাওয়ার টি বাই টি টু দি পাওয়ার 1, মানে এইটা হবে টি বাই টি টু দি পাওয়ার হাফ। এই প্রমাণটা কিন্তু অনেকবার কিন্তু কোশ্চেন এসেছে কিন্তু, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখবে কিন্তু। যদি তোমরা এরকম টাইপের কোশ্চেন প্রমাণ যদি না পারো, প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি এরকম একটা সলিউশন কিন্তু একটা ক্লাস ভিডিও তোমাদের জন্য আমি দিয়ে দিব। ওকে, চলো আমরা নেক্সট দেখে নিই। একটি বিক্রিয়ায় হার ধ্রুবকের মান দেওয়া আছে, তাহলে বিক্রিয়াটি কত হবে, মানে তার ক্রম হবে, এটা ক্রম হবে, বিক্রিয়াটির ক্রম কত হবে। একই রকম সেম টু সেখানে শুধু আমরা ইউনিট ছিল, এখানে একটা মান দেওয়া আছে। কোশ্চেন গুলো এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেয়, এই জন্য আমি কোশ্চেন গুলো এরকমই দিয়েছি যে একটা কোশ্চেন কত রকম হতে পারে। ওকে, চলো হার সমীকরণের উপর ভিত্তি করে দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ কখনো হয় না, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, একটি রাসায়নিক বিক্রিয়ার অর্ধায়ু সংজ্ঞা দাও, তার ইউনিট লিখো বা একক লিখো। প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সঙ্গে অর্ধায়ু যে সম্পর্ক তা স্থাপন করতে বলছে। ওকে, একটি প্রথম ক্রম বিক্রিয়ায় 50% সম্পূর্ণ হতে 10 মিনিট সময় লাগে, বিক্রিয়াটি 20 মিনিট পর কত অংশ বিক্রিয়া অবশ্য রাখবে। এরকম একটা ম্যাথ আমি তোমাদের এখন দেখিয়ে এলাম, শুধু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন গুলো পড়ে, ঠিক আছে, ভালো করে খেয়াল রাখবে। প্রদত্ত যে পদগুলো আছে সেগুলো ব্যাখ্যা করতে বলছে, যেমন হচ্ছে বিক্রিয়ার ক্রম, মানে বিক্রিয়ার ক্রম কোনটা বলবো আমরা, বা বিক্রিয়া আণবিকতা কোনটা, সেটাকে ব্যাখ্যা করতে বলছে। 2 মার্কের কোশ্চেন এগুলো আছে কিন্তু। প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে টি 15/16 মানে 15/16 আর টি হাফ এর অনুপাত নির্ণয় করতে বললে, এই কোশ্চেন কিন্তু পুরো সোজা কোশ্চেন, একদমই সোজা কোশ্চেন। শুধু আমরা যে রিলেশন গুলো থাকে, রিলেশন গুলো সেখানে যদি 15/16 বসিয়ে দাও, এখানে হাফ দিতে, হাফের রিলেশন আমরা জানি প্রত্যেকে, যে সেখান থেকে একটা অনুপাত বেরিয়ে পড়বে, খুব ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে এখানে সংখ্যাগুলো আলাদা চেঞ্জ করে দিতে পারে তোমাকে।
একটি দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার সমীকরণটি লেখো। শর্ট কোশ্চেন টেলার 2 মার্কের। কোন বিক্রিয়ার হার ধ্রুবক বলতে কি বোঝো, এর একক লিখো। এগুলো কিন্তু 2 মার্কের কোশ্চেন আসে। একটি প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ প্রতিষ্ঠা করো। এগুলো কিন্তু 3 মার্কের কোশ্চেন আসে কিন্তু, ঠিক আছে। মানে প্রথম ক্রম বিক্রিয়ার যে সমীকরণটা, সেই সমীকরণগুলো প্রতিষ্ঠা করতে বলে, কোশ্চেন আছে অনেক সময়। কোন প্রথম ক্রম বিক্রিয়া অর্ধায়ুর সংজ্ঞা দাও, এর ইউনিট লিখো। এটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোশ্চেন গুলো তোমরা প্রত্যেকে বলবো যে খাতায় তোমরা টুকে নাও বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কোশ্চেন গুলোর জন্য, ঠিক আছে। ওকে, চলো এবার হচ্ছে ওই রাসায়নিক গতিবিদ্যার আরো কিছু কোশ্চেন দেখে নি আমরা, যেটা খুব ইম্পর্টেন্ট বা সাজেশন রূপে তোমাদের দিচ্ছি। ভরক্রিয়া সূত্রটি লিখো, অথবা ভর বা সক্রিয় ভর বলতে কি বোঝো, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। কোন বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি বলতে কি বোঝায়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। 400 কেলভিন উষ্ণতায় কোন রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ যদি 200 কেলভিন উষ্ণতায় বিক্রিয়ার গতিবেগ যদি 10 গুণ হয়, তাহলে বিক্রিয়াটির সমীকরণ শক্তির মান নির্ণয় করো। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেন গুলো। তারপর একটা বিক্রিয়া দেওয়া আছে, 3A থেকে 2B হচ্ছে। এই বিক্রিয়াটিতে বি এর উৎপন্ন হওয়ার এই কোশ্চেন হচ্ছে dB/dt এর সমান বলছে, তখন এর বিক্রিয়ার হার কত হবে। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন দেয়, মানে কোশ্চেনটা এরকম হবে dB/dt। এরকম কোশ্চেন কিন্তু এই রাসায়নিক বিক্রিয়া থেকে বের করতে পারবে ইজি ভাবে। এবং এরকম কোশ্চেনের যে এর যে হারটা, এর হারটা শুধু বের করতে, মানে পজিটিভ দিয়ে আসবে, আর যখন বিটা বলবো নেগেটিভ দিয়ে আসবে, ঠিক আছে। চলো আবার একটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে, N2 3H2 অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়ায় NH3 উৎপাদনের হার বলে দিয়েছে, মান দেওয়া আছে একটা। তাহলে N2 এবং H2 অন্তরিত হওয়ার হার বা বিক্রিয়ার হার নির্ণয় করো। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। একটি বিক্রিয়ার হার ধ্রুবকের একক দেওয়া আছে, তাহলে বিক্রিয়াটির ক্রম কত হবে। একই রকম সেম কোশ্চেন দিচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিচ্ছে তোমাদের। একটি প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে অসীম সময় লাগে কেন, বা সম্পূর্ণ হয় না কেন। এই কোশ্চেনটা কিন্তু দেখো ঘুরিয়ে ফিরিয়ে আবার কোশ্চেন, এখানে সম্পূর্ণ হয় না কেন, এখানে অসীম সময় লাগে কেন। কোশ্চেন এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেয়, কিন্তু তোমাকে ভালো করে ধ্যান রাখতে হবে কোশ্চেন গুলোকে। সেখানে বলছিল সম্পূর্ণ হয় না, আর এখানে অসীম সময় লাগে কেন, ঠিক আছে, ভালো করে দেখবে কিন্তু। একটি শূন্যক্রম বিক্রিয়ায় বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের মান, একটা মান দেওয়া আছে, এবং বিক্রিয়াটির অর্ধ জীবনকাল দেওয়া আছে 205 হলে বিক্রিয়াটি শুরু হওয়ার 30 সেকেন্ড পর বিক্রিয়াটির গাঢ়ত্ব কত হবে। দেখো এরকম টাইপের ম্যাথ গুলো কিন্তু কোশ্চেন কিন্তু অবশ্যই আসবে, তোমাদের কিন্তু খুব ভালোভাবে কিন্তু তোমাকে রেডি করে নিতে হবে। ওকে, তাহলে আজকে আমরা যে কোশ্চেন গুলো আমরা আলোচনা করলাম পার্ট 1-এ, অর্থাৎ রাসায়নিক বা পদার্থের রাসায়নিক বিক্রিয়া পর্যন্ত বা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া পর্যন্ত, এই কোশ্চেন গুলো কিন্তু ভালো করে কিন্তু তোমাদের পড়তে হবে কিন্তু। বুঝতে পারলাম কি বলছি? এই যে রাসায়নিক গতিবিদ্যার উপর যে কোশ্চেন গুলো তোমাদের আমি আলোচনা করলাম, বা যে 4টা টপিক নিয়ে আমি আলোচনা করলাম আজকে এই ক্লাস ভিডিওতে, যে কোশ্চেন গুলো তোমাদের বললাম সেগুলো কিন্তু খুব ভালোভাবে ফলো করো। আমি বলবো 90% কিন্তু তুমি কমন পাবে। এবং কিছু কিছু কোশ্চেন আমি রিপিট দিয়েছি, এর কারণ হচ্ছে সেই কোশ্চেনটাকে কিভাবে আলাদাভাবে মানে তুমি কোশ্চেন বুঝতে পারছো না, কোশ্চেনটাকে রিপিট করছে, মানে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে, সেই কোশ্চেন গুলো কিন্তু তোমাকে ভালো করে ফলো করতে হবে। এই জন্য আমি প্রত্যেকটা টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের বললাম। তো প্রত্যেকে কিন্তু আমি আশা রাখবো ভালো করে পড়াশোনা করো। যে সাজেশন গুলো তোমাদের দিলাম সেগুলো ভালো করে খাতায় পড়ে বা লিখে খাতায় লিখে রেডি করো তোমরা। পার্ট 2 আমি আরো চ্যাপ্টার আছে, আরো চ্যাপ্টার আমি পার্ট 2 এ নিয়ে আসবো আবার। তোমরা যে আজকে যতটুকু ক্লাসটা হলো তাদের মধ্যে কোনো কোশ্চেনই তোমাদের কোনো মনে হচ্ছে যে এই কোশ্চেন পারবো না, তাহলে প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি কিন্তু তার জন্য একটা ক্লাস আমি তোমাদের জন্য দিব, এবং বা কমেন্ট বক্সে কিন্তু আমি অ্যান্সারটা কিন্তু দিয়ে দিব। ওকে, এখনো বলছি যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও। এরকম খুব ইম্পর্টেন্ট টপিক গুলো কিন্তু আমি ক্লাস ভিডিও গুলো কিন্তু নিয়ে আসবো। আমি নেক্সট ক্লাসে আরো নিটের কিছু সাজেশন ভিডিও গুলো, সাজেশন বলবো না, নিট সাজেশন কথা হয় না, কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ারে পড়ছিল সেইগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার তোমার সঙ্গে দেখা আছে। থ্যাংক ইউ।